রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। রাতের আকাশে চাঁদটা যেন আজ একটু বেশি লাজুক। মেঘের আড়ালে লুকোচুরি খেলছে, যেন কিছু একটা বলতে চায় কিন্তু পারছে না। গ্রামের পথটা বেশ নিঝুম, শুধু ঝিঝির ডাক আর দূরের কোনো কুকুরের কেউ কেউ শব্দ ভেসে আসছে। তারানাথ বাবু হেঁটে চলেছেন, তার হাতে একটা পুরনো লাঠি, যার গায়ে কালো কালো দাগ। দেখে মনে হয় এই লাঠিরও নিজস্ব এক গল্প আছে। তিনি হাঁটছেন ধীরে ধীরে, কিন্তু তার চোখে এক অদ্ভুত ব্যাপার যেন ঝলঝল করছে, যেন তিনি জানেন এই রাত তাকে কোথায় নিয়ে যাচ্ছে। গ্রামের শেষ প্রান্তে ভাঙা মন্দিরটা আজও দাঁড়িয়ে আছে, পুরনো আমলের কাজ, কিন্তু এখনো দেয়ালটা ফাটল, চাঁদের অদ্ভুত ধরনের আড় থেকে ভেঙে পড়েছে। মন্দিরের সামনে একটা বিশাল বট গাছ, যার শিকড়গুলো মাটির বুক চিরে বেরিয়ে এসেছে। গ্রামের লোকজন বলে ওই মন্দিরে রাতে নাকি কেউ যায় না, কারণ রাত হলেই মন্দিরের ভেতর থেকে নারীর কান্নার শব্দ ভেসে আসে। কেউ কেউ বলে একটা ছায়া দেখা যায়, লম্বা সরু সাদা কাপড় পরা। তারানাথ বাবু এই গল্পগুলো শুনেছেন, তিনি হাসেন, তার হাসিটা খুবই অদ্ভুত, যেন তিনি জানেন এই গল্পের পেছনে কিছু একটা আছে যে সাধারণ মানুষের বোধগম্য নয়। তারানাথ বাবু মন্দিরের দিকে এগিয়ে এলেন। তার বাঁহের নিচে শুকনো পাতার খসখসে শব্দ। হঠাৎ তিনি থামলেন। মন্দিরের দরজার কাছে একটা অদ্ভুত গন্ধ, পচা ফুলের মতো, কিন্তু তার সঙ্গে মিলেমিশে আছে কিছু একটা, যা কিনা বোঝা যায় না। তারানাথ তান্ত্রিক মন্দিরের দিকে এগিয়ে গেলেন। তার পায়ের নিচে শুকনো পাতার খসখসে শব্দ হচ্ছে। হঠাৎ তিনি থামলেন। মন্দিরের দরজার কাছে এক অদ্ভুত গন্ধ, পচা ফুলের মতো, কিন্তু তার সঙ্গে মিশে আছে কিছু একটা, যা কিনা বোঝা যায় না। তারানাথ তান্ত্রিক মুচকি হাসলেন। তুমি এখানে আছো, তাই না? কিন্তু কোনো উত্তর এলো না, শুধু বাতাসটা আর একটু জোরালো হইল। মন্দিরের ভেতরে ঢুকতেই ঠান্ডাটা হাওয়া তার মুখে এসে লাগলো। ভেতরটা অন্ধকার, কিন্তু চাঁদের আলো কোনো মতে জানালা দিয়ে ঢুকলো মেঝেতে, আবছা আবছা করে ফেলছে। মন্দিরের খানিকটা একটা ভাঙা মূর্তি, দেবী কালী, কিন্তু মুখটা খুবই ভাঙা। দেখে মনে হয় কেউ ইচ্ছে করে ভেঙেছে। তারানাথ তান্ত্রিক মূর্তির সামনে দাঁড়ালেন। তার হাতে একটা ছোট্ট ব্যাগ। ব্যাগ থেকে তিনি কিছু জিনিস বার করলেন, একটা মোমবাতি, কয়েকটা ধূপ আর একটা পুরনো বই। বইটার মলাটা অদ্ভুত কিছু চিহ্ন আছে। তিনি মোমবাতি জ্বালালেন, আলোটা কাঁপছে, কেমন যেন ভয় পাচ্ছেন তিনি। তুমি কি আমাকে ডেকেছিলে? তারানাথ বাবু বললেন। তার কণ্ঠে কোনো ভয় নেই, বরং একটা কৌতূহল মিশে আছে। আমি এসেছি, এখন বলো কি চাও? মন্দিরের ভেতরটা নিস্তব্ধ, শুধু মোমবাতির আলোটা কাঁপছে। হঠাৎ কোথা থেকে যেন একটা শব্দ ভেসে এলো, খুব মৃদু কিন্তু খুব স্পষ্ট। কেউ যেন কাঁপছে। তারানাথ বাবু ঘরে তাকালেন এবং মন্দিরের এক কোণে অন্ধকারের মধ্যে একটা ছায়া, সাদা কাপড় পরা, লম্বা চুল, ছাটা যেন নড়ছে না। কিন্তু তারানাথ তান্ত্রিক ঠিকই জানেন এইটা কোনো মানুষ নয়। তিনি আবারও জিজ্ঞেস করলেন, তুমি কে? সত্যিকর বলো। এবার তার কণ্ঠ একটু কঠোর ভাব যেন লক্ষ্য করা গেল। কেন এখানে আটকে আছো? ছাটা নড়ে উঠল খুব ধীরে ধীরে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে ধরেছে। তারপর একটা কণ্ঠ ভেসে এলো, নারী কণ্ঠ, কিন্তু খুবই অদ্ভুত, যেন বহু দূর থেকে আসছে। তুমি
তুমি কি? তুমি কেন এখানে? তারানাথ তান্ত্রিক হাসলেন আর বললেন, আমি তারানাথ। তন্ত্র মন্ত্র সবই জানে, আর আমি জানি তুমি এখানে কষ্ট পাচ্ছ। বলো কি হয়েছে, আমি তোমাকে মুক্ত করে দিতে পারি, বলো। ছাটা আরো একটু এগিয়ে এলো। এখন তার মুখটা দেখা যাচ্ছে, সুন্দর মুখ, কিন্তু চোখ দুটো ফাঁকা, যেন কোনো আলো নেই। মুক্তি? মুক্তি নেই আমার। আমি অপেক্ষা করছি তার জন্য, যে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, যে আমাকে ছেড়ে গেছে, কোনোদিন আর আসেনি। তারা তান্ত্রিক ভ্রু কুঁচকে তাকালেন আর বললেন, কে সে? এই প্রতিশ্রুতি দিয়েছিল তোমায়, বলো তো। ছাটা আরো কাছে এলো। এখন তারানাথ তান্ত্রিক তার শরীরে ঠান্ডা অনুভব করতে পারছেন। তার নাম শ্যামল। আমি তাকে অনেক ভালোবাসতাম। আমি তার জন্য সব ছেড়ে দিয়েছিলাম, আমার জীবন, আমার পরিবার, সবকিছু। কিন্তু সে আমাকে ফেলে চলে গেল। আমি এখানে মরেছি, এই মন্দিরে, তার অপেক্ষায়। তারানাথ তান্ত্রিক নিশ্চুপ হয়ে গেলেন। তিনি জানেন এই গল্প শুধু দুঃখের নয়, এর পিছনে আছে রাগ, অভিমান, অভিশাপ, সবকিছুই। তুমি কি প্রতিশোধ নিতে চাও? সত্যি করে বলো। ছাড়া হাসলো, হাসিটা ভয়ঙ্কর ছিল। প্রতিশোধ না, আমি চাই সে ফিরে আসুক। আমি চাই সে আমার কাছে ফিরে আসুক। আমি তাকে ছাড়বো না। তারানাথ তান্ত্রিক মোমবাতির দিকে তাকালেন। আলোটা আরো কাঁপছে। তিনি বুঝলেন এই আত্মা সহজে ছাড়বে না। তিনি বইটা খুললেন। পুরো পাতাগুলো রীতিমতো হলুদ হয়ে গেছে। তিনি একটা মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্রটা ভারী, গম্ভীর। মন্দিরের দেয়ালের শব্দটা প্রতিধ্বনিত হচ্ছে। সেটা ফিরে গেল আর বলল, তুমি কি করছো? আমি তোমাকে শান্তি দেব, তারানাথ তান্ত্রিক বললেন। কিন্তু তার আগে আমাকে সব জানতে হবে। শ্যামলকে? সে কোথায়? ছাটা কাঁপতে লাগলো। সে এই গ্রামে ছিল, কিন্তু সে পালিয়ে গেছে। আমি জানি না সে কোথায়, কিন্তু আমি তাকে খুঁজে বের করব। আমি তাকে ছাড়বো না। তারানাথ তান্ত্রিক মন্ত্র পড়া থামালেন। তিনি বুঝলেন এই আত্মা কষ্টটা অনেক গভীর। এটা শুধু প্রেমের গল্প নয়, এটা প্রতারণার গল্প। এবং প্রতারণার শিকার যে আত্মা, সে কখনো শান্তি পায় না যদি তার অভিশাপ মিটে। তিনি মন্দিরের বাইরে বেরিয়ে এলেন। রাত আরো গভীর হয়েছে, চাঁদটা আরো পুরোপুরি মেঘের আড়ালে চলে গেছে। তারানাথ তান্ত্রিক জানেন এই ঘটনা এখানে শেষ হবে না, এটা তো কেবল শুরু। পরের দিন সকালে তারানাথ বাবু গ্রামের একটা চায়ের দোকানে বসলেন। দোকানটা ছোট, কিন্তু গ্রামের সব খবর এখানেই জমা হয়। দোকানি হরেন বাবু বড় বুড়ো মানুষ, কিন্তু চোখ ঝকঝকে একটা ভাব। তারানাথ তান্ত্রিক চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, হরেন, তুমি তো এই গ্রামের সবকিছু জানো। শ্যামল আমি কাউকে চিনতে? হরেন বাবু হাত থেমে গেল। সেটা অবাক হয়ে তাকালো। শ্যামল? কোন শ্যামলের কথা বলছো? এই নামে তো অনেকে থাকতে পারে। তারানাথ তান্ত্রিক হাসলেন আর বললেন, যে শ্যামল অনেক বছর আগে এই গ্রাম ছেড়ে পালিয়েছিল। মন্দিরের কাছে একটা নামে একটা গল্প শুনেছি। হরেনের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আপনি মন্দিরের কথা বলছেন? বাগা মন্দির? তার কণ্ঠে এক প্রকার ভয় ছিল। ওই মন্দিরের গল্প বলবেন না বাবু, ওই জায়গাটা ভালো নয়, ভালো নয়। তারানাথ তান্ত্রিক চুপ করে রইলেন। তিনি জানেন ভয় মানুষকে চুপ করিয়ে দেয়, কিন্তু তিনি আরো জানেন ভয়ের পেছনে লুকিয়ে থাকে সত্য। তিনি আবারও বললেন, শ্যামলের কথাটা বলো হরেন, আমি পুরো ঘটনাটা জানতে চাই। হরেন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক বছর আগের ঘটনা। শ্যামল ছিল এই গ্রামের ছেলে। দেখতে প্রচন্ড সুন্দর ছিল, সুপুরুষ, কথায় সুমিষ্টি একেবারে। গ্রামের মেয়েরা তার পেছনে রাখত, কিন্তু তার চোখে ছিল শুধুমাত্র একদিকে, রাধা। রাধা ছিল এই গ্রামের মেয়ে, সুন্দরী কিন্তু গরিব। তার বাবা শ্যামল সঙ্গে রীতিমতো বিয়ে দিতে যায়নি। তারা বলতো শ্যামল বিশ্বাসঘাতক, কিন্তু রাধা সেটা শুনলো না। সে শ্যামলের সঙ্গে পালিয়ে গেল। তারানাথ তান্ত্রিক চুপ করে রইলেন। তিনি যেন চুপচাপ শুনছিলেন। হরেন বাবু আবারও বলতে শুরু করলেন, তারপর কি হলো কেউ জানে না। শ্যামল ফিরে এলো, কিন্তু রাধা ফিরে এলো না। গ্রামের লোকেরা বলে রাধা মন্দিরে গিয়েছিল, সেখানে সে মারা গেছে। কেউ বলে শ্যামল তাকে মেরেছে, কেউ বলে রাধা নিজেই মরেছে। কিন্তু তারপর থেকে মন্দিরটা অভিশপ্ত। রাতে কেউ যায় না ওদিকে।
তারানাথ তান্ত্রিক চায়ের কাপটার নামিয়ে রাখলেন। শ্যামল এখন কোথায় আছে? হরেন মাথা নাড়ল। কেউ জানে না, সে গ্রাম ছেড়ে পালিয়েছে। কেউ বলে শহরে গেছে, কেউ বলে সে মরে গেছে, কিন্তু তার নাম নিয়ে কেউ কথা বলতে চায় না। তারানাথ তান্ত্রিক উঠে দাঁড়ালেন। তিনি জানেন এই গল্পের শেষ এখানে নয়। তিনি মন্দিরে ফিরবেন, রাধার আত্মাকে ডাকতে হবে, এবং তিনি জানেন এই আত্মার কষ্ট শুধু দুঃখে নয়, এর পিছনে গভীর এক অভিশাপ আছে। সন্ধ্যা নামছে। তারানাথ তান্ত্রিক আবারও সেই মন্দিরের দিকে যাচ্ছেন। তার হাতে সেই বই আর ছোট্ট একটা তামার পাত্রের ভেতরে কি আছে তা তিনিই জানেন একমাত্র। মন্দিরের কাছে পৌঁছে তিনি থেমে গেলেন। আজ রাতটা আরো ঠান্ডা। বাতাসে একটা অদ্ভুত শব্দ, যেন কেউ ফিসফিস করছে। তারানাথ তান্ত্রিক মন্দিরের ভেতরে ঢুকলেন, মোমবাতি জ্বালালেন। আজ তিনি সম্পূর্ণ প্রস্তুত। রাধা, আমি এসেছি, এবার বলো আমায় কি করতে হবে। ছায়াটা আবারও দেখা দিল। এবার তার মুখ এক অদ্ভুত হাসি খেলে গেল। তুমি তাকে খুঁজে বের করবে, তাকে আমার কাছে নিয়ে আসবে। আমি তার জন্য অনেক দিন অপেক্ষায় আছি। আমার আত্মা এখনো মুক্তি পায়নি, তার আশা অপেক্ষা করছে মন্দিরে। তারা তান্ত্রিক মাথা নাড়লেন আর বললেন, আমি তাকে খুঁজবো, কিন্তু তুমি কি জানো সে কোথায় আছে? এটা হাসলো আর বলল, সে লুকিয়ে আছে, কিন্তু আমি তাকে দেখতে পাই, আমি তার কণ্ঠ শুনতে পাই। সে এই গ্রামের কাছে আছে, তুমি তাকে খুঁজে বের করো। তারানাথ তান্ত্রিক বইটা বের করলেন। তিনি একটা মন্ত্র পড়তে শুরু করলেন। এবার মন্ত্রটা আরো জোরালো হলো। মন্দিরের দেয়াল কাঁপতে লাগলো। ছায়াটা পিছিয়ে গেল আর বলল, তুমি কি করছো? তার কণ্ঠে যেন ভয় ছিল। আমি তোমাকে বেঁধে ফেলবো, তুমি যদি শান্তি না চাও আমি তোমাকে বাঁধতে বাধ্য হব, বুঝতে পেরেছো? ছায়াটা চিৎকার করলো। শব্দটা মন্দিরের বাইরে ছড়িয়ে গেল। গ্রামের কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠলো। তারানাথ বাবু থামলেন না, তিনি মন্ত্র পড়ে যাচ্ছিলেন। হঠাৎ ছায়াটা অদৃশ্য হয়ে গেল। মন্দিরটা আবারও নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু তারানাথ বাবু জানেন এখানে এই ঘটনা শেষ নয়। রাধার আত্মা এখনো আছে, এবং শ্যামলকে খুঁজে বের না করলে এই অভিশাপ কোনোভাবেই মিটবে না। তিনি মন্দিরের ভেতরে ঢুকে গেলেন এবং একই সাথে তিনি বেরিয়ে এলেন। সেই রাতটাও কোনোভাবেই যেন কেটে গেল। আরো গভীর হলো সেই রাত। চাঁদটা আজও বেঁকিয়ে আড়ালে। তারানাথ বাবু জানেন তার নিজের এখনো শেষ হয়নি। তিনি শ্যামলকে ঠিকই খুঁজবেন এবং রাধার আত্মাকে মুক্ত তিনি করবেনই। রাতটা যেন গভীর হয়ে এসেছে। তারানাথ তান্ত্রিক হাসছেন এবং গ্রামের সরু পথ ধরে ধীরে ধীরে হাসতে হাসতে হেঁটে যাচ্ছেন। তার হাতে একটা পুরনো লাঠি আর কাঁধে ঝোলানো ব্যাগের ভেতরে তার বই, তামার পাত্র আর কিছু অদ্ভুত জিনিস যা তিনি কখনো কাউকে দেখান না। আকাশে চাঁদের আলো নেই, মেঘের ঘন ঘটা আস্তরণ সবকিছুই যেন ঢাকা পড়েছে। তারানাথ তান্ত্রিক জানেন তিনি যে পথে হাঁটছেন সেই পথ কিন্তু সহজ নয়। রাধার আত্মা তাকে ডাকছে, আর শ্যামল নামের সেই মানুষটির ছায়া যেন তার পেছনে পেছনে হাঁটছে। গ্রামের শেষ প্রান্তে পৌঁছে তিনি থেমে গেলেন। সামনেটা ভাঙা মন্দির। রাতের আধারে মন্দিরটা কেমন যেন জীবন্ত হয়ে উঠল। দেয়ালের ফাটলটা মনে হয় কিছুটা বলতে চায়। বট গাছের শিকড়গুলো মাটি বুক থেকে উঁকি মারে, যেন কোনো গোপন রহস্য লুকিয়ে রাখতে চায়। তারানাথ তান্ত্রিক গভীর শ্বাস দিলেন। তিনি জানেন আজ রাতে তিনি রাধার আত্মার সঙ্গে আরেকবার মুখোমুখি হবেন, কিন্তু এবার তিনি প্রস্তুত। তার বইয়ের পাতায় নতুন করে মন্ত্র লেখা আছে। তার তামার পাত্রে নতুন শক্তি। তিনি এগিয়ে গেলেন। মন্দিরের দরজায় পৌঁছে সে পচা ফুলের গন্ধ, কিন্তু আজ গন্ধটা আরো তীব্র হলো, যেন কেউ ইচ্ছে করে গন্ধটা ছড়িয়ে দিয়েছে। তারানাথ তান্ত্রিক দরজার কাছে দাঁড়ালেন। রাধা, আমি এসেছি, এবার তুমি ঢুকবে না। মন্দিরের ভেতরে ঢুকতে ঠান্ডা হাওয়া তার মুখে এসে লাগলো। মোমবাতি জ্বালালেন তিনি। আলোটা কাঁপতে লাগলো। ভয় পাচ্ছে। মন্দিরের মাঝখানের সেই ছায়া মূর্তি, ভাঙা মূর্তিটা, কালীর মুখটা যেন ভেঙে গেছে, কিন্তু আজ মনে হচ্ছে মন্দিরের চোখ দুটো যেন তার দিকেই তাকিয়ে আছে। তারা তান্ত্রিক রীতিমতো ব্যাগ থেকে তামার পাত্রটা বার করলেন এবং পাত্রের ভেতরে একটা কালো পাউডার রাখলেন। তিনি বেশিতে একটা বৃত্ত আঁকলেন। বৃত্তের মাঝখানে মোমবাতি রাখলেন। তারপর বইটা
খুলতে শুরু করলেন। রাধা! তিনি আবারও ডাকলেন। তুমি আমাকে বলেছ শ্যামল এই গ্রামের কাছে আছে, আমি তাকে খুঁজবো, কিন্তু তার আগে আমাকে সত্যটা জানতে হবে। তুমি কি লুকাচ্ছ? মন্দিরের ভেতরটা অদ্ভুত নিস্তব্ধতায় ভরে গেল। শুধু মোমবাতির আলোটা কাঁপতে লাগলো। হঠাৎ কোথা থেকে যেন একটা শব্দ আসলো, কান্নার শব্দ। মৃদু একটা কিন্তু হৃদয়টা ভেঙে পড়ে এবং তারানাথ বাবু ঘরে তাকালেন। মন্দিরের একটা কনিষ্ঠের ছায়া, সাদা কাপড়, লম্বা চুল, ফাঁকা চোখ, কিন্তু আজ ছায়াটা আরো স্পষ্ট, যেন সে আর লুকোতে চায় না। তুমি কেন ফিরে এসেছো? কেন? ছায়াটা যেন বলল, তার কণ্ঠে রাগ, দুঃখ, একটা অদ্ভুত কষ্ট। তুমি আমাকে শান্তি দিতে পারবে না। আমার শান্তি তার কাছে, শ্যামলের কাছে। তারানাথ তান্ত্রিক শান্ত গলায় বললেন, আমি তাকে খুঁজবো, কিন্তু তুমি কি জানো সে এখন কোথায় আছে? তুমি কি জানো সে কি করছে? ছায়াটা নড়ল, তার শরীরটা কাঁপছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে ধরছে। সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, সে বলেছিল আমরা একসঙ্গে থাকবো, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। আমি তাকে বিশ্বাস করেছিলাম, আমি আমার সব ছেড়েছিলাম, আমার বাবা মা, আমার বাড়ির সব কিছু, কিন্তু সে আমাকে এই মন্দিরে ফেলে চলে গেল। আমি এখানে মরেছি তার অপেক্ষায়। তারা তান্ত্রিক চুপ করে রইলেন। তিনি বুঝলেন এই গল্পের পেছনে আরো রহস্য লুকিয়ে আছে। তুমি কি জানো সে কেন তোমাকে ফেলে গেল? সেটা হাসলো, ভয়ঙ্কর হাসি। তিনি বললেন, সে আমাকে ভালোবাসেনি তারানাথ বাবু, সে আমাকে ব্যবহার করেছিল। আমি তার জন্য সব দিয়েছিলাম, কিন্তু সে আমাকে ফেলে অন্য কারো কাছে চলে গেছে। আমি তাকে কখনো ক্ষমা করব না। তারা তান্ত্রিক মাথা নাড়লেন। তুমি কি তার প্রতিশোধ চাও? ছাটা থেমে গেল। তার ফাঁকা চোখ দুটো যেন তারানাথের দিকে তাকিয়ে রইল। প্রতিশোধ? না, প্রতিশোধ চাই না, আমি তাকে চাই। তারানাথ তান্ত্রিক মোমবাতির দিকে আবারও তাকালেন, আর ওটা প্রায় নিভে গেল। তিনি জানেন এই আত্মার কষ্ট কোনো সাধারণ কষ্ট নয়, এর পিছনে গভীর অভিশাপ আছে। তো যাই হোক, একই সাথে তারানাথ তান্ত্রিক ভয়ঙ্কর ভাবে সেই রাতটাও পার করে ফেললেন। তারানাথ বাবু হাসলেন আর বললেন, দেখছি কি করা যায়। তারানাথ বাবু রীতিমতো উঠে দাঁড়ালেন এবং মন্দির থেকে বাইরে চলে আনেন। তিনি জানেন নয়নতারা তার পূর্বপুত্রীর সূত্র। তিনি গ্রামের উত্তর পাড়ায় গেলেন। সেখানে একটা ছোট্ট বাড়ি, দরজায় ভাঙা, জানালা, কোনো পর্দা নেই। তারানাথ তান্ত্রিক দরজায় টোকা দিলেন। নয়নতারা, আমি তারানাথ তোমার সঙ্গে কথা বলতে এসেছি। হরেন বাবু তোমার কথা বললো। ভেতর থেকে কোনো শব্দ নেই। তিনি আবারও টোকা দিলেন। হঠাৎ দরজাটা খুলে গেল। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, লম্বা চুল, ফ্যাকাশে মুখ। তার চোখে অদ্ভুত একটা চোখ, যেন কিছু একটা দেখছে যা অন্য কিছু দেখতে পায় না। তুমি কে? সে জিজ্ঞেস করলো। তার কণ্ঠে ভয় ছিল, কিন্তু কৌতূহল ঠিকই ছিল। আমি তারানাথ, আমি তোমার ভাই শ্যামলের সাথে কথা বলতে এসেছি, তার কথা জানতে এসেছি। নয়নতারার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। শ্যামল? তুমি তার নাম নিচ্ছ কেন? সে তো মরে গেছে। তারানাথ তান্ত্রিক হাসলেন। মরে গেছে? তুমি নিশ্চিত? নয়নতারা চুপ করে থাকলেন। তার চোখ দুটো কাঁপছে। তুমি কে? তুমি কেন এসেছো? তারানাথ তান্ত্রিক রীতিমতো শান্ত গলায় বলেন, আমি রাধার আত্মার কথা জানি। আমি জানি সে শ্যামলকে খুঁজছে। তাদের ভিতরে অনেক ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু শ্যামল তার সাথে প্রতারণা করেছে। তুমি আমাকে সাহায্য করো, আমি রাধার আত্মাকে মুক্ত করতে চাই। নয়নতারা পিছিয়ে গেল। রাধা? তুমি তার কথা জানো? সে আমাকে ডাকি প্রতি রাতে, জানো? আমি তার কান্নার শব্দ শুনতে পাই। সে বলে শ্যামলকে সে খুঁজছে। তারানাথ তান্ত্রিক বুঝলেন নয়নতারা কিছু একটা জানে। তিনি বললেন, তুমি আমাকে সমস্ত ঘটনা করে বলো। শ্যামল কোথায় আছে? সে কি করেছিল? নয়নতারা মাথা নাড়ল আর বলল, আমি জানি না, সে আমাকে কিছু বলেনি। সে শুধু বলেছিল সে চলে যাচ্ছে, কিন্তু আমি জানি সে রাধাকে ভালোবাসতো। সে তাকে ছেড়ে যায়নি। কিছু হয়েছিল তাদের মধ্যে, কিন্তু আমি জানি না কি হয়েছিল। তারানাথ বাবু চুপ করে রইলেন। তিনি জানেন নয়নতারা পুরো সত্যটা বলছে না। তিনি বললেন, আমি আবারও আসবো নয়ন, তুমি ভেবে দেখো আমাকে সত্যটা বলবে কিনা।
নয়নতারা রীতিমতো রাধার আত্মা কখনো শান্তি কিন্তু পাবে না। নয়ন, সত্যি করে বলছো? সত্যি করে বলো। নয়নতারা কিছুই বলল না, সে দরজাটা বন্ধ করে দিল। তারানাথ বাবু ফিরে গেলেন। তিনি জানেন এই ঘটনা ভয়াবহ রূপ ধারণ করছে ধীরে ধীরে। সন্ধ্যা নামলো, তারানাথ তান্ত্রিক আবারও সেই মন্দিরের দিকে যাচ্ছে। তার হাতে সেই বই, তামার পাত্র। আজ তিনি আবারও প্রস্তুত। মন্দিরের দরজায় পৌঁছে তিনি থেমে গেলেন। সেই পচা ফুলের গন্ধ, কিন্তু আজ গন্ধটা আরো বেশি তীব্র হয়েছে। তিনি মন্দিরের ভেতরে ঢুকে গেলেন। মোমবাতিরা জ্বালালেন। আলোটা কাঁপতে লাগলো। তিনি বৃত্ত আঁকলেন, তামার পাত্র থেকে কালো পাউডার ছড়িয়ে দিলেন। তারপর মঞ্চ পড়তে শুরু করলেন। রাধা, তিনি ডাকলেন, আমি তোমার জন্য এসেছি। আমি শ্যামলকে খুঁজবো। তুমি আমাকে সত্যটা বলো, তুমি কি লুকাচ্ছ? ছাটা দেখা দিল। এবার তার মুখে একটা অদ্ভুত হাসি। তুমি তাকে খুঁজে পাবে না, সে লুকিয়ে আছে। আমি তাকে দেখতে পাই, তার গন্ধ পাই। সে গ্রামে আছে, কিন্তু সে আর শ্যামল নয়। তারানাথ তান্ত্রিক ভ্রু কুঁচকিলেন আর বললেন, সে আর শ্যামল নয়? কি বলতে যাচ্ছ তুমি? সেটা হাসলো আর বলল, সে নিজেকে লুকিয়ে রেখেছে, কিন্তু আমি তাকে খুঁজে বার করব। তুমি আমাকে সাহায্য করবে, নয়তো আমি তোমাকে ছাড়বো না। তারানাথ তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্রটা আরো জোরালো হলো। মন্দিরের দেয়াল যেন কাঁপতে লাগলো। সেটা চিৎকার করলো আর বলল, তুমি আমাকে বাঁধতে পারবে না, আমি তাকে পাবো। শব্দটা মন্দিরের বাইরে ছড়িয়ে গেল। গ্রামের কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠলো। তারানাথ তান্ত্রিক থামলেন না। তিনি জানেন এই আত্মা শান্ত হবে না। শ্যামলকে খুঁজে বের করতেই হবে। কিন্তু শ্যামল কে? সে কি সত্যি এই গ্রামে, নাকি রাধার আত্মা অন্য কিছু দেখেছে? তিনি মন্দির থেকে বেরিয়ে এলেন। রাতটা আরো গভীর। তারানাথ বাবু জানেন তার কাজ এখনো শেষ হয়নি। তিনি শ্যামলকে খুঁজবেন, আর রাধার আত্মার মুক্তির জন্য তিনি যা করতে হয় তাই করবেন। কিন্তু তার মনে একটা প্রশ্ন জাগলো, শ্যামল কি সত্যি প্রতারক, নাকি এই গল্পের পেছনে আরো কিছু আছে যা তিনি এখনো জানেন না? রাতটা যেন কালো কাপড়ে মোড়া। আকাশে মেঘের ঘনঘটা, চাঁদের কোনো চিহ্ন নেই। গ্রামের পথগুলো যেন নিখোঁজ। আর একই সাথে শুধু দূরে কোথাও কুকুরের ডাক ভেসে আসছে। তারানাথ বাবু হাঁটতে শুরু করলেন। তার হাতে সেই পুরনো লাঠি, কাঁধে ঝোলানো ব্যাগ, ব্যাগের ভেতরে সে বই আর তার জিনিস কাউকে দেখান না। এবং তিনি শ্যামল নামের মানুষটার ছায়া যেন পাশে পাশে হাঁটছে। রাধার আত্মা তাকে ডাকছে। তারানাথ তান্ত্রিকের ভাঙা মন্দিরের দিকে এগিয়ে গেলেন। মন্দিরটা আজও আরো বেশি নিস্তব্ধ। বট গাছের শিকড়গুলো মাটির বুক ছিঁড়ে উঁকি দিচ্ছে, যেন কিছু একটা গোপন রহস্য জানাতে চায়। মন্দিরের দরজায় পৌঁছে তিনি থেমে গেলেন। সেই পচা ফুলের গন্ধ, কিন্তু আজ গন্ধটা আরো তীব্র হয়েছে, যেন কেউ তাকে সতর্ক করতে চায়। তিনি ফিসফিস করে বললেন, রাধা, আমি এসেছি। এবার এই গল্প শেষ হবে, রহস্য শেষ হবে। মন্দিরের ভেতরে ঢুকেই ঠান্ডা হাওয়া তার মুখে এসে লাগলো। তিনি মোমবাতিটা জ্বালালেন আর ওটা কাঁপতে লাগলো, যেন ভয় কুকড়ে আছে। মন্দিরের ভাঙা দরজায় রীতিমতো কালী মূর্তি ছিল। মূর্তিটা রীতিমতো ভাঙা, কিন্তু আজ মনে হচ্ছে মূর্তির ভেতরে দুটো চোখ তার দিকে তাকিয়ে আছে। রাধা, আমি শ্যামলকে খুঁজে পেয়েছি। এবার তুমি সত্যটা বলো, তুমি কি লুকাচ্ছ? মন্দিরের ভেতরে নিস্তব্ধতা বিরাজ করলো। শুধু মোমবাতির আলোটা কাঁপতে লাগলো। হঠাৎ কোথা থেকে যেন একটা কান্নার আওয়াজ শোনা গেল, কিন্তু হৃদয় ভেদ করে। তারানাথ তান্ত্রিক ঘরে ঘুরে তাকালেন। সে মন্দিরের একটা কোনায় সে ছায়া, সাদা কাপড়, লম্বা চুল, ফাঁকা চোখ। কিন্তু আজ ছায়াটা আরো কাছে। তার মুখে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। তুমি তাকে পেয়েছো? তার কৌতূহল আর সঙ্গে রাগ। তুমি তাকে আমার কাছে নিয়ে এসেছো? তারানাথ তান্ত্রিক রীতিমতো শান্ত গলায় বললেন, আমি তাকে পেয়েছি, কিন্তু তার আগে আমাকে সত্যটা জানতে হবে। তুমি কেন তাকে ছাড়তে চাও না? তুমি কি লুকোচ্ছ? ছাটা নড়ল, তার শরীর কাঁপছে। সত্য? সত্যটা হলো আমি তাকে ভালোবাসতাম। আমি তার জন্য সব ছেড়েছিলাম, আমার পরিবার, আমার জীবন, সবকিছু। কিন্তু সে আমাকে ফেলে চলে গেল। সে আমাকে মন্দিরে একা রেখে পালিয়ে গেল। আমি এখানে একা মরেছি তার অপেক্ষায়। তারা তান্ত্রিক চুপ করে রইলেন। তিনি বুঝলেন এই গল্পের পেছনে আরো ভয়াবহ কিছু আছে। ছায়াটা থামলো আর বলল, নয়নতারা। তার কণ্ঠে একটা তীব্র রাগ।
কিছুই জানে না। শ্যামল আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, সে বলেছিল আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব, কিন্তু সে আমাকে একা ফেলে চলে গেল। সে অন্য একজনের কথায় চলে গেল। আমি তাকে ক্ষমা করব না। তান্ত্রিক মাথা নাড়লেন। তিনি বললেন, শোনো, আমি যেভাবে নয়নতারাকে খুঁজে পেয়েছি ঠিক তেমনই শ্যামলকেও খুঁজে পেয়েছি। সে এই গ্রামে নেই, সে অনেক দূরে আছে, কিন্তু আমি তাকে এখানে নিয়ে আসবো। তুমি আমাকে বলো তুমি কি চাও? তুমি কি শান্তি চাও নাকি প্রতিশোধ? সেটা চিৎকার করলো আর বলল, না, আমি ওকে ছাড়বো না, আমি ওকে চাই, আমি ওকে চাই। তান্ত্রিক তামার পাত্রটা হাতে নিলেন। তিনি কালো পাউডারটা বৃত্তের ভিতরে ছড়িয়ে দিলেন, তারপর মঞ্চ পড়তে শুরু করলেন এবং মুহূর্তে সেই মঞ্চের প্রভাবে ছায়াটা গায়েব হয়ে গেল। তান্ত্রিক বললেন, চিন্তা করো না, চিন্তা করো না রাধা, আমি তোমায় বাঁধবো না, আমি তোমায় বন্দিও করবো না, আমি তোমাকে মুক্তি দেব। এই জন্যই তোমাকে আজকে এখান থেকে বের করে দিলাম। কিন্তু তার আগে আমাকে সত্যটা জানতে হবে, শ্যামল কি করেছিল, তুমি কেন মরেছিলে? সেটা কাঁপছে, তার শরীর অদৃশ্য হয়ে যাচ্ছে। সে বলল, সে আমার সাথে প্রতারণা করেছিল। সে ফিসফিস করে বলল, আমি মন্দিরে এসেছিলাম, আমি তার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু সে আসেনি। তান্ত্রিক মঞ্চ পড়া থামালেন। তিনি বুঝলেন রাধার কষ্ট শুধু প্রতারণা নয়, ভয়াবহ কিছু হয়েছে। তিনি বলেন, আমি শ্যামলকে নিয়ে আসবো, তুমি আমাকে সত্যটা বলো, তুমি কি নিজে মরেছিলে নাকি তোমাকে মেরেছিল? ছাটা ধীরে ধীরে বলল, আমি নিজে মরেছিলাম, কিন্তু আমি তার অপেক্ষায় ছিলাম, অনেক অপেক্ষায় ছিলাম, কিন্তু সে আসেনি। আমি আর বাঁচতেও পারিনি, আমার হৃদয় ভেঙে গিয়েছিল। তান্ত্রিক চুপ করে রইলেন। তিনি জানেন ঘটনা শুরু হয়েছে এখন। পরের দিন সকালে তান্ত্রিক গ্রামের বাইরে চলে গেলেন। তিনি শুনেছেন শ্যামল শহরে চলে গেছে, কিন্তু নয়নতারা কোথায় তিনি বুঝেছেন এবং শ্যামল এখনো গ্রামের কাছাকাছি কোথাও না কোথাও আছে। তিনি একটা পুরনো বাড়ির কাছে পৌঁছালেন। বাড়িটা গ্রাম থেকে একটু দূরে, জঙ্গলের মাঝে। দরজায় ভাঙা জানালা, ধুলো জমে আছে। আর তান্ত্রিক দরজায় টোকা দিলেন, শ্যামল, আমি তারানাথ, তোমার সঙ্গে কথা বলতে এসেছি। ভেতর থেকে কোনো শব্দ নেই। তিনি আবারও টোকা দিলেন। হঠাৎ দরজাটা খুলে গেল। একটা মানুষ দাঁড়িয়ে আছে, বয়স্ক, কিন্তু মুখের এখনো সে সুপুরুষ ভাব। তার চোখ দুটো ক্লান্ত, যেন বহু বছরের কষ্ট বয়ে বেড়াচ্ছে। তুমি কে? হ্যাঁ, সে জিজ্ঞেস করলো। আমি তারানাথ তান্ত্রিক। আমি রাধার কথা জানি, আমি তোমাকে মন্দিরে নিয়ে যেতে এসেছি। শ্যামলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রাধা? তুমি তার কথা জানো? তার কণ্ঠে ভয়। সে মরে গেছে, আমি তাকে বাঁচাতে পারিনি। তান্ত্রিক শান্ত গলায় বলেন, তুমি আমাকে সবটা বলো, কি হয়েছিল সেদিন? শ্যামল মাথা নিচু করলো। আমি তাকে ভালোবাসতাম, আমি তাকে নিয়ে পালাতে চেয়েছিলাম, কিন্তু তার বাবা আমাদেরকে বেঁধে নেয়নি। তারা আমাকে হুমকি দিয়েছিল, আমি ভয় পেয়ে গেছিলাম। আমি তাকে মন্দিরের জন্য অপেক্ষা করতে বলেছিলাম। আমি বলেছিলাম আমি তাকে নিয়ে যাব, কিন্তু আমি যেতে পারিনি। তারা আমাকে ধরে ফেলেছিল, তারা আমাকে মেরে ফেলেছিল। আর আচ্ছা, তারা আমাকে অনেক অনেক মেরেছিল, আর আমি পালিয়ে গেছিলাম। যখন ফিরলাম, রাধা আর ছিল না। তান্ত্রিক চুপ করে রইলেন। তিনি বুঝলেন এবার শুরু হয়েছে আসল ঘটনা। এর পিছনে ভয়, কষ্ট সব জড়িয়ে আছে। তিনি বললেন, তুমি মন্দিরে যাবে, তুমি রাধার মুখোমুখি হবে, বুঝতে পারছো? রাধার কথাটা শুনে শ্যামল মাথা নাড়লো আর বলল, আমি যেতে পারবো না, আমি তার মুখ দেখতে পারবো না, আমি তাকে বাঁচাতে পারিনি, আমি কোন মুখে তার সামনে যাবো? তারানাথ বাবু প্রচন্ড কঠিন গলায় বলেন, তুমি যাবে, হয়তো রাধার আত্মা কখনো শান্তি পাবে না। সন্ধ্যা নামতে শুরু করলো। তান্ত্রিক শ্যামলকে নিয়ে মন্দিরের দিকে ফিরলেন। শ্যামলের মুখে এক প্রকার ভয় কাজ করছে, কিন্তু সে হেঁটে যাচ্ছে। মন্দিরের দরজায় পৌঁছে তান্ত্রিক থেমে গেলেন। তিনি বললেন, রাধা, এ দেখো, আমি শ্যামলকে নিয়ে এসেছি, এবার তুমি সত্যটা বলো। মন্দিরের ভেতরে ঢুকতে ছায়াটা দেখা দিল। এবার তার মুখে কোনো হাসি নেই, শুধু রাগ আর একটা গভীর দুঃখ। শ্যামল, তুমি ফিরে এসেছো? শ্যামল কাঁপতে লাগলো। রাধা, আমি তোমাকে বাঁচাতে পারিনি রাধা, আমি ভয় পেয়ে গেছিলাম, আমি পালিয়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও। ছাটা চিৎকার করলো, ক্ষমা? তুমি আমাকে ফেলে গিয়েছিলে, আমি তোমার জন্য মরছি, আমি তোমাকে কখনো ক্ষমা করব না।
তারা তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্র জোরালো, গম্ভীর। মন্দিরের দেয়াল যেন কাঁপতে লাগলো। ছাড়া পিছিয়ে গেল। সে চিৎকার করে বলল, তুমি আমাকে বাঁধতে পারবে না তান্ত্রিক। তারা তান্ত্রিক বললেন, আমি তোকে বাঁধতে এই মন্ত্র পড়ছি না, মুক্তি দেব বলে পড়ছি, কিন্তু তুমি শ্যামলকে ক্ষমা করো। বিশ্বাস করো, মিথ্যা বলছে না। সে ভুল করেছে, কিন্তু সে তোমাকে এখনো ভালোবাসে, আগেও ভালোবাসতো। ছাটা থেমে গেল। তার ফাঁকা চোখ দুটো রীতিমতো শ্যামলের দিকে তাকিয়ে রইল। শ্যামল হাঁটু গেড়ে বসে পড়ল। রাধা, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসি তোমাকে। আমি ভয় পেয়ে গেছিলাম, বিশ্বাস করো। আমাকে ক্ষমা করে দাও। ছাটা কাঁপতে শুরু করলো। তারপর ধীরে ধীরে বলল, আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারি না। আমি এখানে থাকতে চাই না। আমি ক্লান্ত হয়ে গেছি। তারা তান্ত্রিক মন্ত্র পড়া থামিয়ে দিলেন। তিনি তামার পাত্রটা হাতে নিলেন। তিনি কালো পাউডারে বৃত্তের মাঝখানে ছড়িয়ে দিলেন। তারপর একটা মন্ত্র শেষে শেষ মন্ত্রটা পড়লেন। মন্ত্রের ভেতরের আলোটা ভরে গেল। সেটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। শ্যামল মাটিতে পড়ে গেল। দূর থেকে একটা গায়েবী আওয়াজ ভেসে এলো, শ্যামল, তোমায় অনেক ভালোবাসতাম, অনেক বেশি। যাও, তোমায় আজ আমি নিজে ক্ষমা করে দিলাম। ভালো থেকো, যেখানে থেকো ভালো থেকো। তারা তান্ত্রিকের চোখে কেমন যেন জল নেমে এলো। এক অদ্ভুত ভালোবাসার গল্পের সমাপ্তি হলো। যিশু ভাই, এইটাই ছিল আজকের ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তারানাথ তান্ত্রিকের এই আয়োজন। আমি ফিরোজ খান বলছিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ঘটনাটি ভালো লাগলে খুব দ্রুতই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকবেন। আমি ফিরোজ খান বলছিলাম মিরপুর থেকে। Oh my God, this is amazing story, massive story ছিল। Wow, বলতে হবে, this is amazing, this is beautiful. Oh shit, amazing story. Thank you very much for your beautiful story of তারানাথ তান্ত্রিক। আমি সত্যি হতভম্ব, সিরিয়াসলি। দিস ইজ অ্যামেজিং অ্যান্ড অবিশ্বাস্য সুন্দর একটা ঘটনা ছিল। একটা মর্মান্তিক ঘটনাও ছিল, কষ্টদায়ক ঘটনাও ছিল একসাথে। মানে সব মিলিয়ে যেন অসাধারণ কিছু একটা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। আশা করি আপনাদের সবার কাছে এই ঘটনাটি অসম্ভব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভৌতিক দুনিয়ায় কিন্তু আপনারা চাইলে ঘটনা পাঠাতে পারেন, এবং ঘটনা পাঠালে অবশ্যই আমাদের একটা ইমেলে পাঠাবেন। ঘটনাটা হচ্ছে, নিশ্চয়ই জানেন যে ইমেল আইডি হচ্ছে ভৌতিক দুনিয়া@gmail.com, BHOUTIKDUNIA@gmail.com থেকে ইমেলে ঘটনা সেন্ড করে দিলেই চলবে। আমি আর দেরি করবো না, আমি এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।